নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের প্রতিবেদনটি শুরু করার আগে একটি বিশেষ ঘোষণা। এই ভিডিওতে আমি যে সমস্ত চাঞ্চল্যকর তথ্য এবং ঘটনার বিশ্লেষণ করব তার প্রতিটি সত্যতার যাচাইয়ের জন্য এবং আপনাদের রেফারেন্সের জন্য আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে সমস্ত অফিসিয়াল নিউজ লিঙ্কস দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ভিডিওটি দেখার পর বা দেখার মধ্যে সেই সোর্সগুলো চেক করে নিতে পারেন। কল্পনা করুন, একটি দেশ যে কয়েক দশক ধরে সন্ত্রাসবাদের নার্সারি হিসেবে পরিচিত, যাদের মাটিতে ওসামা বিন লাদেনের মতো জঙ্গি লুকিয়েছিল, আজ সেই দেশের পরমাণু বোমা বা নিউক্লিয়ার উইপেন নিয়ে সারা বিশ্ব আতঙ্কিত। দক্ষিণ এশিয়ায় যুদ্ধের দামামা বেজে উঠেছে। একদিকে আফগানিস্তানের তালিবান যোদ্ধা আর অন্যদিকে খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা পাকিস্তান। সীমান্তের কাঁটাতার পেরিয়ে তালিবানরা এখন পাকিস্তানের ভেতরে ঢুকে একের পর এক মিলিটারি পোস্ট দখল করছে। কিন্তু সবথেকে বড় বিস্ফোরণটি ঘটিয়েছে পাকিস্তানের প্রাক্তন সংসদ সদস্য মরিয়ম সোলাইমান খিল। তিনি সরাসরি ভারতের কাছে আবেদন করেছেন বিশ্বের উচিত পাকিস্তানের পরমাণু অস্ত্র কেড়ে নেওয়া এবং তাদের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি করা। কেন আফগানিস্তান আজ ভারতকে মসিহা মনে করছে? কেন পাকিস্তান নিজের পাতা জালে নিজেই জড়িয়ে গেল? আজ আমরা এই জিওপলিটিক্যাল ক্রাইসিসের প্রতিটি পরত খুলে বিশ্লেষণ করব। ঘটনার সূত্রপাত 26শে ফেব্রুয়ারি 2026। ঘড়িতে তখন রাত 8টা। আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে আচমকা গর্জে ওঠে পাকিস্তানি এয়ারফোর্সের যুদ্ধবিমান। পাকিস্তান দাবি করে তারা টিটিপি বা তেহরিকি তালিবান পাকিস্তানের গোপন আস্তানায় এয়ার স্ট্রাইক করেছে, কিন্তু বাস্তবটা ছিল অনেক বেশি ভয়াবহ। এই হামলায় অসংখ্য নিরীহ আফগান নাগরিক এবং শিশুদের রক্তে ভিজে যায় মাটি। এর ঠিক কয়েক ঘন্টার মধ্যেই তালিবান সরকার তাদের রিটালিয়েট অপারেশন বা প্রতিশোধমূলক অভিযান শুরু করে। এটি কোনো সাধারণ সীমান্ত সংঘর্ষ ছিল না, বরং এটি ছিল একটি পূর্ণাঙ্গ মিলিটারি এনগেজমেন্ট। আফগান প্রতিরক্ষা মন্ত্রকের দাবি অনুযায়ী তাদের যোদ্ধারা কান্দাহার, জাবুল এবং খোস্ত প্রদেশ থেকে ডুরান্ড লাইন পেরিয়ে পাকিস্তানের ভেতরে প্রবেশ করে। সোশ্যাল মিডিয়ায় আসা ছবি এবং স্যাটেলাইট ইমেজে দেখা গেছে তালিবান যোদ্ধারা পাকিস্তানের 8টি গুরুত্বপূর্ণ মিলিটারি পোস্টের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। এর মধ্যে স্পিন বোলডাক এবং কান্দাহার প্রদেশে পাকিস্তানি বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। 3টি পাকিস্তানি পোস্ট পুরোপুরি ক্যাপচার করা হয়েছে, বেশ কিছু সৈন্য নিহত হয়েছে এবং একজন জ্যান্ত ধরা পড়েছে। ভাবা যায়, যে পাকিস্তান একসময় তালিবানকে নিজেদের প্রক্সি হিসেবে ব্যবহার করত, আজ সেই তালিবানই পাকিস্তানের ভেতরে ঢুকে তাদের ট্যাঙ্ক আর ড্রোন ধ্বংস করছে। এই লড়াইয়ের আসল সত্যটা বুঝতে গেলে আমাদের ক্যালেন্ডারের পাতা পিছিয়ে নিয়ে যেতে হবে প্রায় 133 বছর আগে। 1893 সাল। ব্রিটিশ ভারতের বিদেশ সচিব স্যার হেনরি মার্টিমার ডুরান্ড এবং আফগানিস্তানের তৎকালীন আমির আব্দুর রহমান খানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার উদ্দেশ্য ছিল ব্রিটিশ ভারত এবং আফগানিস্তানের মধ্যে একটি বাফার জোন তৈরি করা। 2640 কিলোমিটার দীর্ঘ এই সীমানাটি আজ ডুরান্ড লাইন নামে পরিচিত। কিন্তু ট্র্যাজেডিটা হলো, এই লাইনটি টানার সময় কোনো ভৌগোলিক বা জাতিগত বালাই রাখা হয়নি। পশতুন জাতিগোষ্ঠী, যারা ঐতিহাসিকভাবে এক এবং অবিচ্ছেদ্য, তাদের মাঝখান দিয়েই ব্রিটিশরা এই কাল্পনিক খড়গ চালিয়ে দেয়। ফলে অর্ধেক পশতুন থেকে যায় আফগানিস্তানে আর বাকি অর্ধেক চলে যায় বর্তমান পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এলাকায়। ইতিহাস সাক্ষী আছে, 1947 সালে পাকিস্তান রাষ্ট্র জন্ম নেওয়ার পর থেকেই কোনো আফগান সরকার, তা সে রাজতন্ত্র হোক, কমিউনিস্ট সরকার হোক কিংবা আজকের তালিবান, কেউই এই ডুরান্ড লাইনকে আন্তর্জাতিক সীমানা হিসেবে মেনে নেয়নি। আফগানদের কাছে এই লাইনটি ব্রিটিশদের চাপিয়ে দেওয়া একটি অভিশপ্ত ক্ষত। এই কারণেই পাকিস্তান যখন সীমান্তে ফেন্সিং বা কাঁটাতার দেওয়ার চেষ্টা করে, তখন থেকেই ঝামেলার শুরু। 2021 সালে যখন আমেরিকান সেনারা আফগানিস্তান ছাড়ল এবং তালিবান দ্বিতীয়বার কাবুলের গদিতে বসল, তখন রাওয়ালপিন্ডির জেনারেলরা খুশিতে মেতে উঠেছিলেন। তারা ভেবেছিলেন তালিবান যেহেতু তাদেরই আশ্রয়ে বড় হয়েছে, তাই তারা এখন আফগানিস্তানে একটি পাপেট সরকার বা পুতুল শাসন কায়েম করবে, যাকে ভূরাজনীতির ভাষায় বলা হয় স্ট্র্যাটেজিক ডেপথ। পাকিস্তান চেয়েছিল তালিবানকে ব্যবহার করে ভারতের উপর চাপ সৃষ্টি করতে, কিন্তু পাশা উল্টে গেল মুহূর্তেই। তালিবান ক্ষমতায় এসেই বুঝিয়ে দিল যে তারা অন্য কারো প্রক্সি হয়ে কাজ করতে রাজি নয়। তাদের কাছে আফগান ন্যাশনালিস্ট পরিচয়টাই সবার আগে। গত কয়েক বছর ধরে ডুরান্ড লাইনের কাঁটাতার উপড়ে ফেলা থেকে শুরু করে পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে গুলি চালানো সবই ছিল এক বড় বিস্ফোরণের আগাম সংকেত। পাকিস্তান এখন অভিযোগ করছে যে তালিবানরা
টিটিপি বা তেহরিকি তালিবান পাকিস্তানকে মদত দিচ্ছে, যারা পাকিস্তানের ভেতরে আত্মঘাতী হামলা চালাচ্ছে। অন্যদিকে তালিবান বলছে পাকিস্তান তাদের সার্বভৌমত্ব বা সভারেনিটিকে বারবার লঙ্ঘন করছে এয়ার স্ট্রাইকের মাধ্যমে। আসলে এটি কোনো একদিনের লড়াই নয়, এটি ব্রিটিশদের করা একটি ঐতিহাসিক ভুলের মাসুল, যা আজ 2026 সালে এসে দক্ষিণ এশিয়াকে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। মজার ব্যাপার হলো, একসময় যে পাকিস্তান তালিবানকে ভারতের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, আজ সেই তালিবানই পাকিস্তানের অস্তিত্বের জন্য সবথেকে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা আলোচনা করব এই পুরো গল্পের সেই মোড় নিয়ে, যা আন্তর্জাতিক কূটনীতিতে বা ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে ভূমিকম্প সৃষ্টি করেছে। আমি কথা বলছি আফগানিস্তানের প্রাক্তন সংসদ সদস্য মরিয়ম সোলাইমানখিলের সেই ভাইরাল হওয়া ইন্টারভিউ নিয়ে। টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে বৈশ্বিক মিডিয়াতে তার এই বক্তব্য এখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। মরিয়ম সরাসরি পাকিস্তানের দিকে আঙুল তুলে ভারতকে যে আর জি জানিয়েছেন, তা ভারতের ফরেন পলিসির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। তিনি কেন ভারতকে বেছে নিলেন? কেন তিনি আমেরিকা বা চীনের কথা বললেন না? এর উত্তর লুকিয়ে আছে গত 2 দশকের ইতিহাসে। ভারত যখন আফগানিস্তানে পা রেখেছিল, তারা হাতে বন্দুক নিয়ে নয়, বরং মৈত্রী এবং উন্নয়নের ডালি নিয়ে গিয়েছিল। ভারতের করদাতা মানুষের টাকায় সেখানে তৈরি হয়েছে বিশাল সালমা ডাম, গড়ে উঠেছে আধুনিক স্কুল, লাইব্রেরি এবং হাসপাতাল। এমনকি আফগানিস্তানের গণতন্ত্রের প্রতীক যে পার্লামেন্ট বিল্ডিং, সেটিও ভারতেরই উপহার। আজ যখন পাকিস্তানে এয়ার স্ট্রাইকের কারণে আফগানিস্তানের আকাশে বারুদের গন্ধ, তখন সাধারণ আফগানরা কোনো সাম্রাজ্যবাদী শক্তির কথা ভাবছে না। তাদের মনে পড়ছে সেই অকৃত্রিম বন্ধুর কথা, যে দুঃসময়ে আটা থেকে শুরু করে ওষুধ সব নিয়ে পাশে দাঁড়িয়েছে। মরিয়ম তার বক্তব্যে যে শব্দগুলো ব্যবহার করেছে তা অত্যন্ত অ্যালার্মিং। তিনি বলেছেন পাকিস্তান একটি এক্সট্রিমলি ডেঞ্জারাস দেশ, কারণ তাদের হাতে রয়েছে নিউক্লিয়ার উইপন। ভাবুন একবার, যে দেশটির অর্থনীতি দেউলিয়া হওয়ার পথে, যেখানে সরকার নয় বরং ডিপ স্টেট বা সেনারাই সব পলিসি নির্ধারণ করে, এবং যারা কয়েক দশক ধরে সন্ত্রাসবাদকে একটি রাষ্ট্রীয় ব্যবসা হিসেবে চালিয়ে আসছে, তাদের হাতে পরমাণু বোমা থাকা মানে গোটা বিশ্বের জন্য একটি টাইম বোমা। মরিয়ম দাবি করেছেন যে ওসামা বিন লাদেনের মতো জঙ্গিকে আশ্রয় দেওয়া এই দেশটি কখনোই দায়িত্বশীল হতে পারে না। তিনি সরাসরি আবেদন করেছেন, ভারত এখন যথেষ্ট শক্তিশালী, তাই ভারতের উচিত গ্লোবাল প্ল্যাটফর্মে পাকিস্তানের এই সন্ত্রাসবাদী মুখ উন্মোচিত করা এবং বিশ্ববাসীকে জানানো যে পাকিস্তানকে অবিলম্বে নিউট্রিলাইজ করা প্রয়োজন। অর্থাৎ তাদের হাত থেকে পরমাণু অস্ত্র কেড়ে নেওয়ার সময় এসে গেছে। এটি ভারতের ক্রমবর্ধমান সফট পাওয়ার এবং গ্লোবাল ইনফ্লুয়েন্সের এক বিশাল জয়। আফগানিস্তান আজ ভারতকে কেবল একটি প্রতিবেশী দেশ হিসেবে নয়, বরং দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার অভিভাবক হিসেবে দেখছে। মরিয়মের এই বার্তা আসলে ভারতের জন্য এক বিশাল সুযোগ এবং দায়িত্ব, বিশ্বের কাছে এটা প্রমাণ করার যে ভারত কেবল নিজের সুরক্ষার কথা ভাবে না, বরং পুরো অঞ্চলের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার ক্ষমতা রাখে। এবার আসা যাক এই যুদ্ধের গভীর ভূরাজনৈতিক বা জিওপলিটিক্যাল সমীকরণে। পাকিস্তান এখন এক চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। মুদ্রাস্ফীতি এবং ঋণের বোঝায় জর্জরিত দেশটির কাছে এখন যুদ্ধ করা মানে আত্মহত্যার সামিল। তা সত্ত্বেও তারা আফগানিস্তানে হামলা চালাচ্ছে কেন? বিশ্লেষকদের মতে এটি আসলে পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যর্থতা থেকে জনগণের নজর ঘোরানোর একটি অপকৌশল। কিন্তু তারা বুঝতে পারেনি যে এবারের তালিবান আগের থেকে অনেক বেশি সুসংগঠিত। আফগান যোদ্ধারা পাকিস্তানের ড্রোন এবং ট্যাঙ্ক যেভাবে ধ্বংস করছে, তাতে পাকিস্তানের সামরিক শ্রেষ্ঠত্বের দম্ভ ধুলোয় মিশে যাচ্ছে। এর মধ্যে যদি ভারত আন্তর্জাতিক মঞ্চে আফগানিস্তানের পাশে দাঁড়ায় এবং পাকিস্তানের ওপর ইকোনমিক স্যাংশন বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের চাপ সৃষ্টি করে, তবে পাকিস্তান পুরোপুরি কোণঠাসা হয়ে পড়বে। ওসামা বিন লাদেন থেকে শুরু করে হাফিজ সঈদ, সন্ত্রাসবাদের প্রতিটি শেকড় এই পাকিস্তানেই প্রথিত। মরিয়মের এই আবেদন আসলে কোটি কোটি আফগান নাগরিকের মনের কথা, যারা মনে করে পাকিস্তান তাদের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা। দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা ফেরাতে গেলে ভারতের সক্রিয় হস্তক্ষেপ এখন সময়ের দাবি। তাহলে প্রশ্ন জাগে, ভারতের এখন কি করা উচিত? ভারত কি সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়বে? উত্তরটা হলো না। ভারতের শক্তি তার কূটনীতিতে। ভারত অলরেডি আফগানিস্তানে মানবিক সাহায্য পাঠিয়ে বিশ্ব জয় করেছে। এখন সময় এসেছে পাকিস্তানের এই দ্বিমুখী নীতি বা ডাবল স্ট্যান্ডার্ডকে উন্মোচিত করা। পাকিস্তান যখন বলে তারা সন্ত্রাসবাদের শিকার,
তখন তাদের মনে রাখা উচিত যে তারা নিজেরাই এই ভস্মাসুর তৈরি করেছে। 2026 সালের এই সীমান্ত সংঘর্ষ প্রমাণ করে দিচ্ছে যে পাকিস্তান এখন নিজের ঘরেই নিরাপদ নয়। আফগান সূত্রের খবর অনুযায়ী শুধু সোমবারেই 4টি পাকিস্তানি ড্রোন গুলি করে নামানো হয়েছে। রাওয়ালপিন্ডি এবং কোয়েটার মতো গুরুত্বপূর্ণ মিলিটারি বেসগুলোতে এখন রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পাকিস্তান এখন এই পরিস্থিতিকে ওপেন ওয়ার বলছে, কিন্তু তারা ভুলে যাচ্ছে যে আধুনিক যুদ্ধ শুধু সীমান্তে লড়া হয় না, লড়া হয় আন্তর্জাতিক অর্থনীতির মঞ্চেও। ভারত যদি মরিয়ম সোলাইমান খিলের কথা শুনে এই ইস্যুটিকে G20 বা রাষ্ট্রপুঞ্জের মতো প্ল্যাটফর্মে জোরালোভাবে তোলে, তবে পাকিস্তানের অস্তিত্ব রক্ষায় কঠিন হয়ে পড়বে। বন্ধুরা, আজকের এই বিশদ বিশ্লেষণ থেকে একটা বিষয় পরিষ্কার: দক্ষিণ এশিয়ার মানচিত্র এবং রাজনীতি এক বড় পরিবর্তনের দিকে এগোচ্ছে। পাকিস্তান নিজের চারপাশেই শত্রু তৈরি করে ফেলেছে। একদিকে ইরান, অন্যদিকে আফগানিস্তান এবং চিরশত্রু ভারত। ভারতের এককালীন পরম বন্ধু আফগানিস্তান আজ বিপদে পড়ে ভারতের দিকেই সাহায্য পাওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। মরিয়মের এই সাহসী বয়ান কি পাকিস্তান শাসনের পতন ঘটাবে? ভারত কি সত্যিই পাকিস্তানকে ডিনিউক্লিয়ারাইজ করার ক্ষমতা রাখে? আপনাদের কি মনে হয়? ভারতের কি উচিত আফগানিস্তানকে সামরিক বা কূটনৈতিকভাবে আরও বেশি সাহায্য করা, নাকি পাকিস্তানের এই অভ্যন্তরীণ বিবাদে ভারতের দূরত্ব বজায় রাখা ভালো? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। আমি প্রতিটি কমেন্ট পড়ব এবং আপনাদের সাথে আলোচনায় অংশ নেব। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে এই ইন্টারন্যাশনাল অ্যাওয়ারনেস তৈরিতে সাহায্য করুন। আর এমনই সব বাস্তবসম্মত এবং গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।